আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মিছিল থেকে আটকের পর ডাকসু ভিপি নূরকে ঢাকা মেডিকেলে নিয়েছে পুলিশ। ধর্ষণের সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে এক শিক্ষার্থীর মামলা। অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের 2 মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক 14 দিনের রিমান্ডে। সহায়তাকারীদের খোঁজ চলছে জানিয়েছে র্যাব। নভেম্বরের শেষ নাগাদ করোনা সেকেন্ড ওয়েভ এলে মোকাবেলায় প্রস্তুত থাকা নির্দেশ প্রধানমন্ত্রী। জনগণের মধ্যে মাস্কের ব্যবহার বাড়ানোর নির্দেশনা। টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে সৌদি এয়ারলাইন্সে ঢাকা অফিসের সামনে প্রবাসীদের দিনভর বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আটকের পর ডিবি কার্যালয় থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ কর্মসূচি শেষে নূর সহ 8 জনকে আটক করা হয়। এর আগে রবিবার রাতে নূরের নামে ধর্ষণ সহযোগিতার মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রবিবার রাতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সহযোগিতা চেয়ে উল্টো হুমকির শিকার হওয়ার অভিযোগে সেই মামলায় আসামি করা হয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ আরও 5 জনকে। এর প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ মোড়ে বিক্ষোভ করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজকের পর থেকে যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতি হয়, আপনারা এই সংগ্রাম চালিয়ে যাবেন। আজকের তরুণ প্রজন্ম যেভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জেগেছে, এই তরুণ সমাজের বিজয় অনিবার্য। বিক্ষোভ শেষে মৎস্য ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ নূর সহ 8 জনকে আটক করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের উপরে যে হামলা ছিল সেই হামলা এবং যানবাহন যে তারা ক্ষতিগ্রস্ত করছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হেফাজতে নিয়েছে। এখন আমাদের সিনিয়র সহ আমরা সিচুয়েশন বুঝে তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে। আটকের ঘণ্টা দেড়েক পর ভিপি নূর সহ 2 জনকে ডিবি কার্যালয় থেকে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। এদিকে রবিবার রাতে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় 1 নম্বর আসামি হাসান আল মামুন। মামলার এজাহারে ওই শিক্ষার্থী উল্লেখ করেছেন, মামুনের সাথে তার প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে লালবাগের বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে নানা বাহানা করে সেই সম্পর্ক ছিন্ন করতে চায় মামুন। এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক নূর সহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের কাছে বিচার চাইলে তারা উল্টো হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করেন ওই শিক্ষার্থী। পাবলিক 30 ধারায় একটা মামলা রুজু হয়েছে। সেই মামলায় আসামি 6 জন। ভিকটিম 1 নম্বর যে আসামি আছে তার বিরুদ্ধে রেপের অভিযোগ আছে এবং অন্যান্য যারা আসামি আছে তারা তার সহযোগী হিসেবে কাজ করেছে। প্রয়োজনে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা পুলিশ নিবে। এর আগে তো আরো 4-5টি মামলা করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা মামলা করেছে, চুরির মামলা করেছে, ভিপি নূর চুরি করেছে। তারপরে মামলা করেছে যে ভিপি নূর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তো নানাভাবে তো মামলা করছে। কাজেই এই ধর্ষণের মামলা, খুনের মামলা হবে, টাকা পাচারের মামলা হতে পারে ভবিষ্যতে। তো আমি যে জিনিসটা বলতে চাই যে মামলা করবে, মামলা করছে করবে, হামলা করছে করবে, তার মধ্যে দিয়েই আমরা টিকে থাকবো এবং ইনশাল্লাহ এই স্বৈর শাসনের পতন ঘটাবো। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রকুনুজ্জামান। সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রকুন, ভিপি নুরুল হক নূর ও সোহরাব হোসেনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে কেন, এবং তার সাথে আমাদেরকে আরেকটু জানিয়ে রাখবেন তারা এখনো আটক আছেন নাকি তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? এখানকার সর্বশেষ পরিস্থিতি যেটা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু নুরুল হক নুরু এবং সোহরাব হোসেন নামে যে 2 জনকে ধরা হয়েছিল মৎস্য ভবনের সামনে থেকে পুলিশ আটক করেছিল, সেই আটকের অবস্থা তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল প্রথম। তারপরে থেকে কিন্তু 7 জনকে ধরা হয়েছিল। সেখান থেকে 2 জনকে আমরা দেখছি যে এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে
জরুরি বিভাগে ডিবি পুলিশ পাহারায় কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও এরই মধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে যদিও জানানো হচ্ছে যে তাদেরকে মুচলেখা দিয়ে অর্থাৎ ভিপি নূর সহ যে 7 জনকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা কিন্তু এখানে দেখছি যে নূর সহ সোহরাব যে দুজন তাদেরকে কিন্তু এখনও ডিবি পুলিশ পাহারায় চিকিৎসা দিচ্ছে এবং সেই পুলিশের যে দাবিটি সেটা হচ্ছে যে সেইখানে তারা আরও এক দফা মিছিল করা অর্থাৎ মৎস্য ভবনে মিছিল করার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে তাদেরকে আটক করা হয়। যদিও আমরা কিন্তু আমি সন্ধ্যা থেকেই কিন্তু নূরদের এই কর্মসূচি ফলো করছিলাম, অর্থাৎ ধর্ষণের মামলাটি হওয়ার পর থেকে সেই মামলার প্রতিবাদে যে মিছিলটি হয় টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত, শাহবাগে কিন্তু নূর হচ্ছে তাদের এই কর্মসূচিটি সমাপ্তি ঘোষণা করে তারা কয়েকজন নেতাকর্মী অর্থাৎ ছাত্র অধিকার মঞ্চের কয়েকজন নেতাকর্মী শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। কর্মসূচি কিন্তু শাহবাগেই শেষ হয়ে যাচ্ছে, যদিও পুলিশ এখন দাবি করছে যে মৎস্য ভবনের সামনে থেকে তাদেরকে তারা আরেক দফা মিছিল করার চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার সাথে তাদেরকে আটক করা হয়েছিল। যদিও তারা বলছে যখন ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা সর্বশেষ দেখছি যে এখানে চিকিৎসাধীন রয়েছে নূর এবং সোহরাব। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। আজিয়াফ। রোকন, আপনাকে ধন্যবাদ। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের 2টি মামলায় 14 দিনের রিমান্ডে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক পুলিশের আবেদনের প্রেক্ষিতে 7 দিন করে 14 দিনের রিমান্ড দেন আদালত। র্যাব জানিয়েছে ড্রাইভার আব্দুল মালেকের দুর্নীতির কাজে সহায়তাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ড্রাইভার মালেক সহ স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের অবৈধ আয়ের অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। আব্দুল মালেক স্বাস্থ্য অধিদপ্তরের অফিস ড্রাইভার। র্যাবের হাতে আটকের পর একে একে বেরিয়ে আসছে ঢাকায় বহুতল বাড়ি, ফ্ল্যাট সহ শত কোটি টাকার সম্পদের নানা গল্প। গাড়ি চালক মালেকের আলিশান বাড়ির পরতে পরতে বিলাসিতার ছাপ। সন্ধান মিলেছে তুরাগ তীরে কোটি টাকার গরুর খামারেরও। শুধু বাড়ি গাড়িতেই থেমে নেই গাড়ি চালক আব্দুল মালেকের অপকর্ম। ভাই, মেয়ের জামাইসহ 27 জন আত্মীয়কে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নিয়ন্ত্রণ করতেন স্বাস্থ্যের গাড়ি বাণিজ্য, তাতেই রাতারাতি বনে যান কোটি কোটি টাকার মালিক। এরই মধ্যে গাড়ি চালক মালেকের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধানে তার এবং তার স্ত্রীর নামে ঢাকায় 7টি প্লট এবং সেই প্লটে 4টি বাড়ির প্রাথমিক সন্ধান পাওয়া গিয়েছে। যদি তারা সম্পদ বিবরণী দাখিল করেন তাহলে সেটি যাচাই বাছাই করা হবে। সম্পদের হিসাব মিলাতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মামলা দায়ের করা হবে। গ্রেপ্তারের পর গাড়ি চালক আব্দুল মালেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি ও জাল টাকা উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রটি কোন কাজে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় র্যাব। প্রাথমিকভাবে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে আমরা দেখতে পেরেছি জনাব আব্দুল মালেকের স্থাবর সম্পত্তির পরিমাণ শতাধিক কোটি টাকা, অর্থাৎ 100 কোটি টাকারও বেশি। পৃষ্ঠপোষক কারা আছেন, কারা তার পেছনে থেকে তাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে আসছেন কিনা, অথবা এই সিন্ডিকেটে কারা কারা আছেন, এই বিষয়টি সম্পূর্ণ তদন্ত নির্ভর। মূলত তদন্তর পেছনে যাদের নাম আসবে তদন্তকারী কর্মকর্তা সে প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে সোমবার আব্দুল মালেককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ন্যায় বিচারের স্বার্থে আমরা বলেছি যে তাকে যে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে এটা 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হোক এবং আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ডই মঞ্জুর করেছে। 2 মামলায় 40 দিন। আপনারা মিডিয়া নিউজে যারা আছেন তারাও কিন্তু জানেন না যে কোন মামলায় তার কাছ থেকে আদৌ কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা। সুতরাং আমরা মনে করি যে টোটালি ফলস অ্যান্ড ফেব্রিকেট। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নভেম্বরের শেষ নাগাদ করোনার সেকেন্ড ওয়েভ যদি আসে তা মোকাবেলায় প্রস্তুত থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে জনগণের মধ্যে মাস্কের ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, যেভাবেই হোক মাস্কের ব্যবহার নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে মোবাইল কোর্ট চলমান রয়েছে বলেও তিনি জানান।
জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সারা দেশের মসজিদগুলোতে দিনে 2 বার প্রচারে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জানান, পরিস্থিতি দেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৈঠকে মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন 2020 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ার পাশাপাশি চিকিৎসা ডিগ্রি রহিতকরণ আইন 2020 এর খসড়া নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইন 2020 এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই আগেই বলে দিয়েছিলেন যে আমরা সেকেন্ড ওয়েভ যদি আসে অক্টোবরের শেষ বা নভেম্বরের মাঝামাঝি থেকে ঠান্ডার প্রকোপটা বাড়তে পারে এবং সেক্ষেত্রে আমাদের এলাকার আমাদের লোকজনের একটা নিউমোনিয়া বা সর্দি জ্বর বা একটা অ্যাজমাটিক একটা টেন্ডেন্সি আসে। সুতরাং সবাইকে এটা থেকে একটু প্রিকশন নিতে এবং প্রস্তুতি নিতে এবং টাইমলি যেন সবাই চিকিৎসা করার মাননীয় প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছেন। এটা খুবই একটু আমরা সবাই একটু উদ্বিগ্ন যে মাস্কের ব্যবহারটা আরও ব্যাপক করা দরকার। এদিকে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। এই সভায় 4টি জেলা পরিষদের উপনির্বাচন, 9টি উপজেলা ও 61টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয় ও প্রার্থী চূড়ান্ত করা হয়। দল মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। করোনায় দেশে একদিনে আরও 40 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1705 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে করোনায় মৃত্যুদের মধ্যে 27 জন পুরুষ ও 13 জন নারী। করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 4979 জনে, আর একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 13,053টি। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,50,621 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,152 জন। মোট সুস্থ হয়েছেন 2,58,717 জন। গত একদিনে করোনা শনাক্তের হার 13.06%, সুস্থতার হার 73.79% এবং মৃত্যুর হার 1.42%। জনগণের মঙ্গলের জন্য যেখান থেকে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকে বাংলাদেশ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। এদিকে স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, চায়নার সিনোভ্যাক খুব শীঘ্রই বাংলাদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে। ভ্যাকসিন ক্রয়ে সরকার 25 থেকে 30 লাখ মার্কিন ডলার প্রস্তুত রেখেছে বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের গাড়ি চালক আব্দুল মালিকের মতো আরও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। করোনার ভ্যাকসিন আবিষ্কারে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ কাজ করছে। এরই মধ্যে মানবদেহে ট্রায়ালও শুরু করেছে চীন, রাশিয়া। দ্রুততম সময়ে ভ্যাকসিন পেতে বাংলাদেশ সব দেশের সাথে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আমাদের দেশের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য আমরা যেখান থেকেই ভ্যাকসিন পাবো প্রথম সেখান থেকে আনবো। আমরা এই ভ্যাকসিন সবার জন্য অ্যাভেলেবল এট অ্যাফোর্ডেবল প্রাইসে সেটা আমরা নিশ্চিত করব। ভ্যাকসিনটা যদি বের হয়, যারা আমাদের দেশের সহায়তায় এই ভ্যাকসিন তৈরি করছেন তারা একটা অঙ্গীকার করেছেন, তখন আমাদের দেশের ফার্মাসিউটিক্যালসও সেই ভ্যাকসিনটা আমাদের দেশে প্রডিউস করতে পারবেন, তাতে আমাদের লোকজন সহজে সেটা পাইতে পারে। এদিকে বাংলাদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল দেওয়ার প্রস্তাব আগেই দিয়ে রেখেছে চীনের সিনোভ্যাক। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, শিগগিরই শুরু হতে যাচ্ছে এই ট্রায়াল। সিনোভ্যাক বলছে যে আমরা বাংলাদেশে শুরু করতে চাচ্ছি, তবে আমরা বলছি যে কিভাবে শুরু করবা, মডালিটিস কি হবে, কিভাবে আমাদের কতটুকু সুযোগ সুবিধা হবে, তোমরা প্রত্যেকটা বিষয়পত্রে তোমরা কিন্তু পেপার তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদেরকে জানাতে হবে। সিনোভ্যাক অবিলম্বে বাংলাদেশে এই কাজ শুরু করবে। 2.5 থেকে 3 মিলিয়ন আমরা প্রাথমিকভাবেই চাচ্ছি। আমার মনে হয় যে একটা হিউজ অ্যামাউন্ট তো এখানে লাগবে। একটা অ্যাপয়েন্টিং অথরিটি কে? মহাপরিচালকের এখানে একজন ড্রাইভার, হি মাস্ট বি সাসপেন্ডেড। আরও যারা আছে তাদের ব্যাপারে অনুসন্ধান করার বুধ একটা প্রক্রিয়ার মধ্যে আছে। সচিবালয়ে করোনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য সচিব। প্রাথমিক প্রস্তুতিটা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
করোনা ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে চলছে কূটনীতি। ভ্যাকসিন বাণিজ্যিক দৌড়ে কে কার আগে থাকবে আছে সেই প্রতিযোগিতাও। বিশ্লেষকরা বলছেন বাগাড়ম্বর রেখে ভ্যাকসিন পেতে কৌশলী হতে হবে বাংলাদেশকে। যে কোনো পর্যায়ের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য যোগাযোগ রাখতে হবে বিভিন্ন দেশ ও কোম্পানির সাথে। বাছাই করতে হবে কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন, তৈরি করতে হবে গাইডলাইন। করোনার ভ্যাকসিন তৈরিতে মাঠে আছে বিশ্বের বিভিন্ন দেশের শতয়েক কোম্পানি। কে কার আগে করোনার ভ্যাকসিন বাজারে আনবে তা নিয়ে চলছে কূটনীতি ও বাণিজ্যের ঠান্ডা লড়াই। বিতর্ক আছে কোন দেশ বা কোম্পানির ভ্যাকসিন হবে নিরাপদ সেটি নিয়েও। মাঠের চিত্রে ভ্যাকসিন তৈরিতে সবচেয়ে এগিয়ে চীন ও রাশিয়া, কিন্তু এই দুটি দেশের ভ্যাকসিন নিয়ে সংশয় আছে অন্য অনেক দেশের। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কিছুটা ধাক্কা লাগলেও সঠিক পথেই আছে অক্সফোর্ড। মডার্নার গতিও কম নয়। ভ্যাকসিন দূরে এগিয়ে আছে আরও বেশ কয়েকটি কোম্পানি। বিশ্বের অনেক দেশের সাথে তাল মিলিয়ে ভ্যাকসিন পাওয়ার দৌড়ে নাম লিখিয়েছে বাংলাদেশও, কিন্তু ম্যারাথন গতি হয়তো পিছিয়ে দেবে বাংলাদেশকে, এমন সংশয় বিশেষজ্ঞদের। করোনা ভ্যাকসিন এখন বিশ্ব রাজনীতি এবং কূটনীতির অংশ। বাণিজ্য, প্রভাব বলয় এবং বন্ধুত্ব, এই তিনের উপর নির্ভর করছে ভ্যাকসিন পাওয়া এবং না পাওয়ার বিষয়টি। ইতিমধ্যে পৃথিবীর অনেক বিত্তশালী দেশ ভ্যাকসিন অগ্রিম কিনে নিচ্ছে। ভ্যাকসিন সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায়, বাংলাদেশের অগ্রগতি কেমন, এটি দেশবাসীর সামনে এখনো প্রকাশ করা হয় নাই। আমরা প্রত্যাশা করব সরকার দ্রুত সঠিক চিত্রটি প্রকাশ করবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি করে ইন্দোনেশিয়া আর থাইল্যান্ড। আমাদেরকে মনে রাখতে হবে যে তারাও কিন্তু বিভিন্ন দেশের সাথে চুক্তি করেছে, একটি দেশের মধ্যে চুক্তি সীমাবদ্ধ রাখে নাই। আবার আমেরিকার মতো দেশ প্রায় অনেক সবগুলি ভ্যাকসিনের জায়গায় কিন্তু তারা কেনার আগ্রহ প্রকাশ করেছে। আমাদেরও চেষ্টা করা উচিত যে সেই ভ্যাকসিন পাওয়ার রেসে যাতে আমরা পিছিয়ে পড়ে না থাকি। করোনার ধাক্কায় এলোমেলো হয়ে যাওয়া স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন ম্যানেজমেন্টে কতটা সফল হবে তা নিয়েও আছে শঙ্কা। করোনা নিয়ন্ত্রণের কার্যক্রমে স্বাস্থ্য বিভাগে যে পরিমাণ বাগাড়ম্বর দেখেছি তার প্রতিফলন কিন্তু বাস্তব কাজে দেখিনি। আমাদের প্রত্যাশা থাকবে করোনা ভ্যাকসিনের ক্ষেত্র যেন এরকম না হয়, বাস্তবেই যেন ভ্যাকসিনটি যথাসময়ে সংগ্রহ করে দেশবাসীকে শঙ্কামুক্ত করা হয়। সবার মধ্যে একটা কম্পিটিশন আছে কে আগে বের করতে পারে, কারণ এই ভ্যাকসিন যারাই প্রথম আনবে এবং সেটা যদি কোয়ালিটি ভ্যাকসিন হয়, WHO অথেন্টিকেটেড ভ্যাকসিন হয়, তখন সেটা বাজার পাবে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে 172টি ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে কাজ চলমান রয়েছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সাথে সচিবালয়ে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। দুদেশের মধ্যে সম্পর্কে যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। সমাধান হয়েছে সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যাও। তিস্তার পানি বন্টন সহ অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে ইতিবাচক অগ্রগতিও হয়েছে। তিনি আরও জানান, দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রিভা গাঙ্গুলী দাসের প্রত্যাশা, দুদেশের বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। এই বাস্তবতা ইতিমধ্যে তিস্তার পানি বন্টন সহ অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। আলোচনা ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ করে দেওয়ার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তারা বলেন, সরকারি দলের কিছু নেতা তার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করছেন। দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার সাজা স্থগিতের শর্ত শিথিলের দাবি জানান বিএনপির নেতারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নজরুল ইসলাম খান। সমালোচনা করেন বিএনপি নেতাদের বক্তব্যের কারণে বেগম জিয়াকে আবারও কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারো নাই। সেজন্য আমরা তথ্যমন্ত্রী সাহেবকে বলবো, আমাদের রাজনীতির সঙ্গে তার সুচিকিৎসার বিষয়টাকে সম্পৃক্ত করা এক ধরনের অপরাজনীতি। সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞাটা শিথিল করা হোক, যেন তিনি চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, উনি যাতে যেতে পারেন। এদিকে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দল পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান তিনি। সাংগঠনিক কার্যক্রমটা আমরা শুরু করছি। এই সীমিত সুযোগ সুবিধার মধ্যে আমরা যথেষ্টভাবে চেষ্টা করব আমাদের সাংগঠনিক কার্যক্রমটা সম্পন্ন করতে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে সৌদি এয়ারলাইন্সে ঢাকা অফিসের সামনে দিনভর বিক্ষোভ করেছে প্রবাসীরা। এক পর্যায়ে কারণ বাজারের প্রধান সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে। দুইটি দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বাড়ানোর দাবি তাদের। এই প্রবাসীদের অধিকাংশের ভিসার মেয়াদ চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে বলে শঙ্কিত তারা। ছুটিতে থাকা সৌদি আরব প্রবাসীরা ফিরে যাওয়ার টিকিট না পেয়ে রাস্তা অবরোধ করলে তাদের সরিয়ে দিতে পুলিশের এই পদক্ষেপ। পরে পুলিশের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। স্বাভাবিক হয় রাজধানীর ব্যস্ততম কারণ বাজার সড়কের যান চলাচল। বিনা কারণে কেন লাঠিচার্জ করেছেন বললো? বিনা কারণে কেন? আমরা রোহিঙ্গা না, পুলিশে কিসের জন্য আমাদের টর্চার করবে? এর আগে সকাল থেকেই সৌদি এয়ারলাইন্সের কারণ বাজার অফিসের সামনে টিকিট নিতে জড়ো হন প্রবাসীরা, যারা আগে থেকেই টোকেন সংগ্রহ করেছিলেন। কিন্তু টিকিট নিতে এসে পড়েন নানা ভোগান্তিতে। যদিও এই প্রবাসীদের সকলেই ফিরতি টিকিট নিয়েই ছুটিতে এসেছিলেন। আমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু আমার এই মাসের 30 তারিখে ভিসার মেয়াদ শেষ, আগামী মাসের 3 তারিখে আমার আকামার মেয়াদ শেষ। কপিলের সাথে যোগাযোগ করছি, বলতেছে যে তার আগে যদি ব্যবস্থা করে আসতে পারো ওকে, না আসতে পারলে আমি তোমাকে চাই না। আমি তো মালিকের কয়েকবার রিকোয়েস্ট করছি যে তুই আমার 2 মাস মেয়াদ বাড়া ভিসার। সে আমার বলতেছে আমি কয়বার বাড়াবো, এখন টাকা লাগবে 200 রিয়াল। তাহলে আমাদের বারে বারে তারা হেরাস্তা দিচ্ছে আমাদের জন্য। তাহলে আমাদের জন্য একটা সমস্যা কিছু। আমার সন্তান আমি ভালো স্কুলে লেখাপড়া করাইতে পারব না যদি আমার হাজবেন্ড বাইরে না যায়, তাহলে তো ভাই আমার সমস্যা হয়ে যাবে। আমি যদি 30 তারিখের আগে না যেতে পারি তা আমার যাওয়ার হবে না। আমার যে ফ্যামিলি ভাবে খুব সমস্যা সবারই, যারাই আসছে। 23 সেপ্টেম্বর থেকে সপ্তাহে 2টি করে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছিল সৌদি এয়ারলাইন্স। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। ফলে সৌদি এয়ারলাইন্সের অনুমতিও এখন ঝুলন্ত। তবে নিয়মিত ফ্লাইট না চললেও বিশেষ ফ্লাইট চালাতে পারবে 2 এয়ারলাইন্সই। সেই বিশেষ ফ্লাইটের টিকিট নিতে এসেই প্রবাসীদের এই অবস্থান। আমার আপ ডাউন টিকিট আমার ওকে আছে, এই টিকিটের টাকা নিতে আছে, নবায়ন করার জন্য টাকা নিতে আছে, 25,000 টাকা করে নিতে আছে। এখনো পর্যন্ত আমি আমার টিকিটটা পাচ্ছি না। তাহলে আমার যে সামনে এই কয়েকদিনের মধ্যে আমার আকামাটা বা আমার রিএন্ট্রি এক্সিটটা শেষ হয়ে যাবে, তখন আমি কি করব? এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসে যোগাযোগ করেও কারো বক্তব্য পাওয়া যায়নি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পেঁয়াজের সংকট না থাকলেও ক্রেতার সংকটে ভুগছে বাজার। পেঁয়াজ আমদানিতে সরকারের শুল্ক 5% প্রত্যাহার ও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসছে এমন খবরে দাম কমার অপেক্ষায় ক্রেতারা। এর বিপরীতে হতাশা বাড়ছে বিক্রেতাদের। এদিকে বাজার তদারকিতে রাজধানীর বিভিন্ন বাজারে অব্যাহত রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান। পেঁয়াজ নিয়ে এবার যেন সংযমী সাবধানী আচরণ ক্রেতাদের। হাহাকার থাকলেও আগের মতো হুমড়ি খেয়ে পড়ছেন না। পেঁয়াজ বাজারে ক্রেতার রীতিমতো আকাল। খালি পাবলিক কইতাছে না পেঁয়াজের দাম কমে গেছে। পাইকারি মার্কেটে ওখানে কমছে না। পাইকারি মার্কেটে ওখানে দেশি পেঁয়াজ 80 টাকা পাইকারি বস্তা কাটা। তো আমরা বেচবার আইলে 70 টাকা দাম করব, আরও কমও কয়। তবে এর বিপরীতে কিছু ক্রেতার দেখা মিলে যারা দাম কমার অপেক্ষায় শেষ পর্যন্ত বাজারে এসেছেন। দিন ধরে খালি বাজারে আসি, পেঁয়াজ নেই না,
অল্প অল্প করে খাচ্ছি, আর আজকে 5 কেজি নিয়ে গেছি, 280 টাকা এক পাল্লা। তো সামর্থ্যর উপরে তো আর কেনা সম্ভব না, যতটুকু সামর্থ্য আছে ওইভাবে আর কি, কমলে আর কি কিনতাম আর কি। দাম বেশি এখন, আগের চেয়ে আমার একটু কম খেতে হয় আর কি, কম খেতে হবে বাজেট অনুযায়ী। এই 60 টাকা করে কিনলাম ইন্ডিয়ান পেঁয়াজ। মিয়ানমার থেকে কয়শো টন আসতেছে, ইন্ডিয়ার থেকে আসতেছে, তুরস্ক থেকে আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে, কিন্তু আমাদের খুচরা বাজারে কিন্তু এখনো কম না। দেখেন এই পেঁয়াজটা চাচ্ছে 75 টাকা চাচ্ছে পুরো কেজি। পাইকারি বিক্রেতারা বলছেন বিক্রি নিয়ে একেবারেই তাই পড়েছেন লোকসানে। এনার কি কম আমরা এই ধরেন 5-6 হাজার টাকা খরচ হয় প্রতিদিন, কি ব্যবসা করবো, কয়টা লাভে আমরা বেশি। ইন্ডিয়ান পেঁয়াজ আসবো করে মানে এটা আতঙ্ক অবস্থায়, বাজার কমবো, ইন্ডিয়ান পেঁয়াজ কই খবর না, খালি বলেই এবং তার মার্কেটে এবং তার দেয় নাই। কিনা হলো 80 টাকা করে, বেচা আছে 78, 77, 76 এরকম। বাজার কাস্টমারই নাই, বেচাই নিও নাই। এদিকে বাজারে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান। উনি 48 টাকা করে কিনে আনছে শ্যামবাজার থেকে, উনি এখানে 54 টাকা বিক্রি করছে। অর্থাৎ গতকালকেও কিন্তু এটা 55 প্রায় 57 এরকম বিক্রি হয়েছে, সেটা আজকে 54 টাকা বিক্রি হচ্ছে কারণ বাজারে। গত কয়দিন ভারত থেকে আসা পেঁয়াজের বেশিরভাগ পচা না হলে বাজারের দাম আরও কমে যেতে বলছেন ব্যবসায়ীরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সদ্য ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের প্রতিবাদে টঙ্গী স্টেশন রোড এলাকায় বিক্ষোভ করেছে নেতাকর্মীদের একাংশ। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। গাজীপুর মহানগরে 39টি ওয়ার্ডে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সোমবার সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত এই অবরোধ চলে। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা সিলেট সড়কে তীব্র যানজট তৈরি হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ত্যাগী ও সংগ্রামী নেতাদের বঞ্চিত করে একচোখা কমিটি অনুমোদন দেয় তারা এর প্রতিবাদ কর্মসূচি করে। টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বলেন, 48 ঘন্টার মধ্যে ত্যাগী ও সংগ্রামী নেতার মূল্যায়ন না করলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে। বেশ কয়েক বছর পর শেয়ার বাজারের সূচকে টানা উত্থানকে যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সূচক বৃদ্ধির প্রধান ভূমিকায় দুর্বল কোম্পানি, যা সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। বাজার সংশ্লিষ্টদের ধারণা, করোনাকালে সূচক ও লেনদেন বৃদ্ধির পেছনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রয়েছেন বড় ভূমিকায়। 2010 সালে শেয়ার বাজার ধসের পর কেবল আশার কথাই শুনিয়ে গেছেন বাজার সংশ্লিষ্টরা, কিন্তু বাস্তবিক অর্থে বিশ্বাস করে বিনিয়োগকারীরা নিশ্চয়ই হয়েছেন। আর সূচকের তলানি যে কোথায় তা কেউই অনুমান করতে পারেননি। তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর বাজারের চেহারার বড় ধরনের পরিবর্তন হতে শুরু করেছে। গত 2 মাসে ডিএসসি সূচক বেড়েছে 1100 পয়েন্টের মতো। একই সময় লেনদেনও বেড়েছে প্রায় 5 গুণ। তবে এ ধারা অব্যাহত থাকবে তো? কমিশনের উপর একটা আস্থা বিনিয়োগকারীদের এসে গেছে, কারণ তাদের বিভিন্ন কার্যকলাপ থেকে দেখা গেছে দে আর সিরিয়াস। কিন্তু আমি শঙ্কিত এই জন্য যে এই যে বাড়া 1100 পাউন্ড বাড়লো, বাড়তে কিন্তু কোনো অসুবিধা আমি দেখি না। কিন্তু আমি যেটা অসুবিধা দেখি, এই 1100 পয়েন্টসে যে কন্ট্রিবিউশনটা এসেছে তা 70-80% এসেছে জাঙ্ক স্টক থেকে। এখন যে সকল বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে ছিল তারা কিন্তু এখন পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হয়েছে। না হলে অর্থের যোগান লেনদেন যে হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে আপনার লেনদেন 200 কোটি টাকা নেমে এসেছিল, সেই লেনদেন কিন্তু এখন নিয়মিত 1000 কোটি টাকার উপরে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চলমান ধারা ধরে রাখতে হলে ভালো কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতেই হবে। মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি যাদের টার্নওভার তারা বাইরে আছে, হ্যাঁ, অথচ তারা অন্যান্য দেশে লিস্টিংয়ে আছে, লিস্টেড কোম্পানিজ। তো আমি এই জন্য বলতেছি, যদি মার্কেটকে ধরে রাখতে হয়, আস্থাটা যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আপনাকে ভালো শেয়ারের সাপ্লাই দিতেই হবে। ওইটা দৃশ্যমান একটা উদ্যোগ নিতে হবে। সরকারি শেয়ারগুলো কোনোটাই বেচতে পারে না। গত 10 বছর অনেক কথাবার্তা বলা হয়েছে। পুঁজিবাজারে কিন্তু এখনো বড় প্রতিষ্ঠানগুলোর জন্য লুক্রেটিভও করতে পারে নাই, বাধ্যবাধকতাও করতে পারে নাই। তারাই আসে যাদের ব্যাংক থেকে ফাইন্যান্স পাইতে একটু সমস্যা হচ্ছে, তারা মনে করে যে আমরা পুঁজিবাজার থেকে টাকা নিয়ে আমরা ক্যাপিটাল বড় করব। জোয়ারে গা না ভাসিয়ে যৌক্তিক বিনিয়োগ হলে সামনে শেয়ার বাজার ভালোর দিকে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা।
চট্টগ্রামের লোহাগড়ায় ইউনিয়ন ব্যাংক লিমিটেডের আধুনগর উপশাখার উদ্বোধন হয়েছে। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা দেওয়ার লক্ষ্যে নতুন এই শাখার উদ্বোধন করা হয়। করোনা কারণে স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার প্রধান কার্যালয় থেকে নতুন শাখার উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, আলহাজ মোস্তাফিজুর রহমান, কলেজের অধ্যাপক AKM ফজলুল হক ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামে বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবার ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু অনুষ্ঠানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, মাদারীপুর সহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে রাজধানীতে। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিজস্ব সম্পত্তি নিয়ে চলা লুটতরাজ বন্ধ, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম চালু সহ 12 দফা দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হেলাল মুর্শিদ খান। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডক্টর আব্দুল ওয়াদুদ ও সংগঠনের সদস্য সচিব ওসমান আলী। বনায়নের উদ্দেশ্যে উপকূলীয় ও পার্বত্যাঞ্চলে সিটবলের মাধ্যমে বীজ ছিটানোর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। রবি ও সোমবার দুদিন এই কার্যক্রম চলে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায় বাংলাদেশে এই প্রথম হেলিকপ্টার যোগে আকাশ থেকে সিটবল নিক্ষেপের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে বীজ ছিটানো হলো। সুনামগঞ্জের সেলুন ব্যবসায়ী 2 সহোদরকে ধারালো খুর দিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে আজ। শহরের 16 ঘর পয়েন্টে জেলা ক্ষৌরকার সংঘ এ প্রতিবাদ কর্মসূচি করে। গত বৃহস্পতিবার রাত 8টায় বিপ্লব দাস ও কঙ্কন দাসকে সেলুনে কর্মরত অবস্থায় পূর্বশত্রুতার জেরে মোশাররফ হোসেন লিটন খুর দিয়ে আঘাত করে। স্থানীয়রা লিটনকে পুলিশে সোপর্দ করে। পিঙ্ক সিটি হোম ওনার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং রাশিয়ান অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের যৌথ আয়োজনে পালিত হল বিশ্ব শান্তি দিবস। দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন 2 সংগঠনের নেতারা। শেষে বিশ্ব শান্তি কামনায় কবুতর ও বেলুন উড়ানো হয়। এদিকে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ইনস্টিটিউট ফর পিস WIP বাংলাদেশ শাখা। WIPর বাংলাদেশ শাখা অ্যাম্বাসেডর সুমনা নাজনীনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে মতবিনিময়, সচেতনতামূলক আলোচনা ও শিশুদের সঙ্গীত পরিবেশনা ছিল। আলোচনায় যুক্ত হন WIPর চেয়ারম্যান লামিনা কামিল উদ্দিন ওমতসি ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহানা আজার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্লেমন খেলার সংবাদ। নির্বাচনের ঠিক আগে ক্লাবগুলোকে 4 বছরে জমানো ট্রফি ও প্রাইজ মানি বিতরণ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি বললেন, এটা নির্বাচনী প্রচারণার অংশ নয়, যদিও ক্লাব প্রতিনিধিরা এই অনুষ্ঠানকে নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই দেখছেন। বাফুফে নির্বাচনে বাকি আছে আর 12 দিন। হঠাৎ করেই ফেডারেশন কর্তাদের টনক নড়েছে। গত 4 বছরে অনেক ক্লাবকেই তাদের ট্রফি ও পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। তাই প্রিমিয়ার থেকে মহানগর লিগের ক্লাবগুলোকে বাফুফেতে আমন্ত্রণ। ঘটা করে বিভিন্ন ক্লাবকে তুলে দেওয়া হলো ট্রফি। মঞ্চে এসে বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচনী দোয়া চাইলেন আর ভুলের জন্য চাইলেন ক্ষমাও। ক্ষমার সুন্দর চোখে দেখ। 4 বছর অপেক্ষার পর ট্রফি হাতে পেয়ে সন্তুষ্ট নন ক্লাব কর্তারা। এই সমাবেশ যে নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের জন্য সেটাও তাদের কাছে পরিষ্কার। আপনার সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আপনি আনন্দিত হন না 5 বছর পর আনন্দিত হন? আমি 5 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছি। যেই দলে আজকে বর্তমান ন্যাশনাল লিগের 5 জন প্লেয়ার খেলছে, আবদুল্লাহ, সুফিল, নাসির, জাফর, আরিফ, আজকে যদি ওরা সহ যদি আমরা নিতাম, এই ট্রফিটি হাতে নিতাম, যে আনন্দ পেতাম, তার কি ছিটে ফোটো কি পাচ্ছি আজকে আমরা? নির্বাচনের আগে যেহেতু এটি তো নির্বাচনমুখী একটি অনুষ্ঠান, যেহেতু সামনে বাফুফে নির্বাচন, একটা কথা থেকে যাবে যে তারা দীর্ঘ 4 বছর ধরে পুরস্কারগুলো আটকে রাখছে, সেহেতু সব কিছু মিলে দেরিতে হলো দেওয়াতে, তারপরও আমরা সবাই হ্যাপি। সালাম মুর্শিদি বলছেন, নির্বাচনের সাথে এর সম্পর্ক নেই, ক্লাবগুলোর পাওনা পরিশোধ করা হয়েছে বলে দাবি করেন তিনি। আমি যদি আমার বক্তব্যটা নিজে শুনতে পারতাম
তাইলে আমি বিশ্বাস করতে পারতাম। আপনি যেটি বলছেন এটি আপনার মন গড়া কথা বলেছেন। আমি এই জায়গায় কোনোভাবেই নির্বাচনী কোনো আচরণবিধি কথা আমি বলি নাই। আপনার কথায় মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো ক্লাবের সাথে ইসি কমিটিতে সম্পৃক্ত আছেন, তা নাহলে আপনি এটা জানলেন কেমন? কয়েক বছরের বাকি, কোনো বাকি নাই। আপনারা আমাকে নিয়ে এইভাবে কথা বলাটা আপনারাই প্রমাণ করছেন যে সামনে নির্বাচন, আমি নয়। যদিও নির্বাচনে তার প্যানেলের আরেক প্রার্থী বসুন্ধরা কিংস সভাপতি জানালেন, চ্যাম্পিয়নশিপ লিগ জয়ের অর্থ এখনও পায়নি তার দল। উনি কি বলেছেন সেটা আমি শুনিনি, তবে অন্যান্য ক্লাবগুলোকে সেটা নিয়ে আমাদের কিছু বাকি প্রাইজ মানি এবং পার্টিসিপেন্ট মানি এখনও কিছু বকে আছে, কিন্তু এতদিন এগুলো কেন বাকি ছিল আসলে আমাদের জানা নাই। তবে আমার মনে হয় যে যখন যে বছরের টুর্নামেন্টগুলো হয় তাৎক্ষণিকভাবে ট্রফিগুলো দিয়ে দেওয়া উচিত। নির্বাচনের ঠিক আগে এমন অনুষ্ঠান আচরণবিধি লঙ্ঘন কিনা সে প্রশ্নও তুলেছেন অনেকে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বাড়িতে যতই অনুশীলন করা হোক, সবাই একসাথে অনুশীলন না করলে নিজের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় না, বলেছেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডে ও টি-20 স্পেশালিস্ট হিসেবেই পরিচিতি বেশি কাটার মাস্টারে, তবে জাতীয় দলের সব ধরনের ফরম্যাটে খেলার ইচ্ছা তার, সেজন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানান দ্য ফেজ। বাড়িতে আপনার প্র্যাকটিসের এটা অন্যরকম, আপনি যতই বাইরে করেন না কেন, টিম একসঙ্গে যদি করা যায় সেটাই আপনার বেশি গুরুত্ব মনে হয় আমার কাছে। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কী কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি, চেষ্টা করব। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। মিছিল থেকে আটকের পর ডাকসু ভিপি নূরকে ঢাকা মেডিকেলে নিয়েছে ডিবি। পুলিশের ওপর হামলার অভিযোগ, তার বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার মামলা এক শিক্ষার্থী। অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের 2 মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক 14 দিনের রিমান্ডে, সহায়তাকারীদের খোঁজ চলছে জানিয়েছে র্যাব। নভেম্বরের শেষ নাগাদ করোনার সেকেন্ড ওয়েভ এলে মোকাবেলায় প্রস্তুত থাকা নির্দেশ প্রধানমন্ত্রী, জনগণের মধ্যে মাস্কের ব্যবহার বাড়ানোর নির্দেশনা। টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের সামনে প্রবাসীদের দিনভর বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।